বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর এবার যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াতে চীন নিয়ন্ত্রণ আরোপ করেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিরল খনিজ ও ম্যাগনেট রপ্তানির উপর। কারণ বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ রপ্তানিকারক দেশ চীন। এই খনিজগুলো অত্যন্ত মূল্যবান, কারণ সেগুলো ব্যবহৃত হয় স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, উইল্ড টারবাইন, জেট ইঞ্জিন ও বিভিন্ন সামরিক যন্ত্রাংশ তৈরিতে। বিবিসির রিপোর্টে বিশ্লেষকরা বলছেন, চীনের এই পদক্ষেপ আমেরিকার জন্য কৌশলগতভাবে বড় ধাক্কা। যুক্তরাষ্ট্র এই খনিজগুলোর জন্য মূলত চীনের উপরই নির্ভরশীল। ফলে রপ্তানি নিয়ন্ত্রণ তাদের প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পকে বড় ধরনের চ্যালেঞ্জে ফেলবে। এদিকে পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দেশীয় উৎপাদন বাড়াতে এবং আমদানির ওপর নির্ভরতা কমাতে। যুক্তরাষ্ট্র চায় এই গুরুত্বপূর্ণ খাতটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে আনতে। বিশ্লেষকদের মতে এই বিরল খনিজ ইস্যু এখন কেবল একটি অর্থনৈতিক বিষয় নয়, এটি হয়ে উঠেছে একটি কৌশলগত অস্ত্র যা বাণিজ্য যুদ্ধকে আরো জটিল করে তুলতে পারে। কেন বিরল খনিজে চীন এত শক্তিশালী, ট্রাম্পই বা এখন কি করবেন, এসব নিয়ে এবারের প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছি আমি লাবিব হাসান। বহুল আলোচিত রেয়ার আর্থ বা বিরল খনিজ নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। কিন্তু আসলে এই খনিজগুলো কি এবং কেন এত গুরুত্বপূর্ণ? রেয়ার আর্থ বলতে বোঝানো হয় 17টি মৌলের একটি গ্রুপকে, রাসায়নিকভাবে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এসব মৌল, যেগুলো উচ্চ প্রযুক্তি পণ্যের নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এদের বেশিরভাগই প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তবুও একে বিরল বলা হয়, কারণ বিশুদ্ধ অবস্থায় এগুলো পাওয়া খুবই কঠিন এবং এগুলো উত্তোলন প্রক্রিয়ায় পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির নামকরণ অনুযায়ী পর্যায় সারণীর ল্যান্থানাইট সিরিজের 15টি মৌলের ল্যান্থানাম, সিরিয়াম, প্রাসিওডিমিয়াম, নিউডিমিয়াম, প্রোমিথিয়াম, সেমারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডেসপ্রোসিয়াম, হোলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম ও লুটেশিয়াম সঙ্গে স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামকে একত্রে বিরল খনিজ বলছে যুক্তরাষ্ট্রের জিওসায়েন্স ইনস্টিটিউট। দর্শক, আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনি হয়তো নিউডিমিয়াম, ইউট্রিয়াম বা ইউরোপিয়াম বা বিরল খনিজের 17টি মৌলের নাম এর আগে কখনো শোনেননি, কিন্তু এই উপাদানগুলো যেসব পণ্যে ব্যবহৃত হয় তা আপনি প্রতিদিনই ব্যবহার করেন। উচ্চ প্রযুক্তি থেকে শুরু করে চিকিৎসা, সবখানে রয়েছে এসব বিরল খনিজের স্পর্শ। বিশ্লেষকরা বলছেন, বিরল খনিজের লড়াই 21 শতকের ভূ অর্থনৈতিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই লড়াইয়ে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট বিকল্প সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সক্রিয়। দর্শক, নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, কেন এত গুরুত্বপূর্ণ বিরল এই খনিজ? চলুন জেনে নেওয়া যাক ছোট্ট করে। এই যে আপনি অ্যাপল আইফোনের এত ভক্ত, তা কিন্তু বিরল খনিজ দিয়েই তৈরি হয়। আবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই প্রযুক্তি কোম্পানি এসব বিরল খনিজ আমদানি করে চীন থেকে। যদিও চীন থেকে ভবিষ্যতে এই বিরল খনিজ পাওয়া যাবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যে উচ্চ হারে যে শুল্ক আরোপ করেছেন, তার পাল্টা হিসেবে চীনা নানা পদক্ষেপ নিচ্ছে। সেসব পদক্ষেপের একটি হলো যুক্তরাষ্ট্রের বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দেওয়া অথবা বিধিনিষেধ আরোপ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চুম্বক সহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে প্রচুর মৌল জাহাজীকরণের অপেক্ষায় বন্দরে পড়ে আছে। প্রতিবেদনে বলা হয়, বিশেষ অনুমতি ছাড়া চীন থেকে এ ধরনের পণ্য রপ্তানি করা যাবে না। বিরল খনিজ শুধু আইফোনের মতো মুঠোফোন তৈরি নয়, তথ্য প্রযুক্তি ভিত্তিক যে কোনো যন্ত্র বা সরঞ্জাম তৈরিতেও কাজে লাগে। সামরিক সরঞ্জাম ও আধুনিক অস্ত্র তৈরিতেও এখন ব্যবহার করা হয় বিরল খনিজ। বিশেষ করে বিরল খনিজ লাগে চিপ তৈরিতে। উদাহরণ হিসেবে যদি ধরি, নিউডিমিয়াম, এই উপাদানটি দিয়ে তৈরি হয় অত্যন্ত শক্তিশালী ম্যাগনেট, যা লাউড স্পিকার, কম্পিউটার হার্ড ড্রাইভ, বৈদ্যুতিক গাড়ির মোটর এবং জেট ইঞ্জিনে ব্যবহৃত হয়। এগুলোকে আরো ছোট ও কার্যকরী করে তোলা হয়।
ইউট্রিয়াম ও ইউরোপিয়াম এই দুটি উপাদান ব্যবহৃত হয় টেলিভিশন ও কম্পিউটার স্ক্রিন তৈরিতে, কারণ এগুলো রং দেখানোর ক্ষমতা বাড়িয়ে তোলে। জিঞ্জার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক থমাস ক্রুমার বলেন, আপনি যেটা অন অফ করতে পারেন সেটার ভেতরেই রেয়ার আর্থ থাকার সম্ভাবনা খুব বেশি। শুধু প্রযুক্তি নয়, চিকিৎসা খাতেও এই উপাদানগুলোর গুরুত্ব অপরিসীম। এগুলো ব্যবহৃত হয় লেজার সার্জারি, এমআরআই স্ক্যানের মতো অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে। এছাড়াও সামরিক প্রযুক্তিতে যেমন গাইডেড মিসাইল, জেট ফাইটার, রাডার ইত্যাদিতেও বিরল খনিজ ব্যবহৃত হয়। দর্শক, বুঝতেই পারছেন ক্ষেপণাস্ত্র ট্রাম্পকে লাগাম টানতে শি জিনপিং কোন পথে হাঁটছেন। বাণিজ্য যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার এই প্রযুক্তির মূল উপাদান বিরল খনিজের প্রধান উৎপাদক ও রপ্তানিকারক চীন। তাই বিশ্ব রাজনীতিতে এর কৌশলগত গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। ব্লুমবার্গের একটি প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত প্রায় 50টি ধাতব উপাদান ও খনিজকে এই শ্রেণীতে অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লিথিয়াম, গ্রাফাইট, কোবাল্ট, ম্যাগনেসিয়াম এবং কিছুক্ষণ আগেও যেসব রেয়ার আর্থ এলিমেন্টস নিয়ে আলোচনা করা হলো সেসব। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিপরীতে লড়াই করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এই খনিজগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতে এখন বিশ্বব্যাপী শত শত বিলিয়ন ডলার ভর্তুকি ও কর ছাড় দেওয়া হচ্ছে, যার মূল লক্ষ্য হলো কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং পরিবেশ বান্ধব প্রযুক্তিতে রূপান্তর। এই খনিজগুলোর অনেকগুলি ব্যবহৃত হয় সেমিকন্ডাক্টর নির্মাণে, যা নাগরিক এবং সামরিক উভয় ধরনের যোগাযোগ প্রযুক্তির জন্য অপরিহার্য। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের ভূ রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে এই ক্রিটিক্যাল মিনারেলস। যেসব দেশ এই খনিজের সরবরাহ নিশ্চিত করতে পারবে তারা প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে এগিয়ে থাকবে, আর সেই দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে চীন। তাই উন্নত দেশগুলো এখন চায় নিজেদের উৎস তৈরি করতে, যেন চীনের উপর নির্ভরতা কমানো যায়। বর্তমানে চীন বিশ্বের বিরল খনিজ উৎপাদন ও পরিশোধনে একটি বিশাল আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বিশেষজ্ঞদের মতে চীন এখন বিরল খনিজ উৎপাদনে 61% এবং তাদের পরিশোধনে 92% বাজারের নিয়ন্ত্রণে রয়েছে। এর মানে হলো চীন এখন পুরো বিরল খনিজ সরবরাহ চেইন নিয়ন্ত্রণ করছে এবং যেসব প্রতিষ্ঠান এই খনিজগুলো সরবরাহ পাবে বা পাবে না সেটাও চীনই নির্ধারণ করতে সক্ষম। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ মজুদের অধিকারী চীন। দেশটিতে 4,40,00,000 মেট্রিক টন বিরল খনিজ মজুদ আছে। দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল, দেশটির মজুদের পরিমাণ 2,10,00,000 টন। এছাড়া ভারতে 59,00,000 টন, অস্ট্রেলিয়ায় 57,00,000 টন, রাশিয়ায় 38,00,000 টন, ভিয়েতনামে 35,00,000 টন এবং যুক্তরাষ্ট্রে 19,00,000 টন বিরল খনিজ এর মজুদ আছে। উৎপাদনের দিক থেকেও চীন শীর্ষস্থান ধরে রেখেছে। 2024 সালে দেশটি 2,70,000 টন বিরল খনিজ উৎপাদন করেছে। একই বছর ব্রাজিল ও ভারত 2,900 টন, রাশিয়া 2,500 টন এবং যুক্তরাষ্ট্র 45,000 টন বিরল খনিজ উৎপাদন করেছে। আর 13,000 টন উৎপাদন নিয়ে চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। বিগত এক শতাব্দীতে তেল কোম্পানিগুলো বিশ্বব্যাপী বিশাল এক শিল্প কাঠামো গড়ে তুলেছে তেল উত্তোলন, পরিশোধন ও বিতরণ ব্যবস্থা নিয়ে। কিন্তু এখন কার্বন নির্গমন কমিয়ে পরিবেশ বান্ধব অর্থনীতির দিকে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজন নতুন ধরনের সম্পদ, ক্রিটিক্যাল মিনারেলস, যার যোগান নিশ্চিত করাটা হয়ে উঠেছে নতুন যুগের চ্যালেঞ্জ। এখন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ আরো তীব্র হচ্ছে, চীন কিছু গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল মিনারেলস, বিশেষ করে রেয়ার আর্থ ধাতব পদার্থ এর রপ্তানি সীমিত করছে। এই পদক্ষেপে আমেরিকার প্রতিরক্ষা ও জ্বালানি শিল্পকে সরাসরি প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, যদি অন্য দেশগুলো চীনের এই আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চায় তবে তাদেরকে খুব দ্রুত নিজস্ব উৎস খুঁজে বের করতে হবে এবং ঘাটতি পূরণের উদ্যোগ নিতে হবে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানির উপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে সক্রিয় ভূমিকা নিয়েছেন। এপ্রিলের মাঝামাঝি তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিককে নির্দেশ দেওয়া হয় সেকশন 232 ইনভেস্টিগেশন শুরু করতে। এর উদ্দেশ্য হচ্ছে বিদেশ থেকে আমদানি করা এই খনিজ উপাদানগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিনা তা নির্ধারণ করা। বিরল খনিজের উত্তোলন ও পরিশোধন একটি অত্যন্ত ব্যয়বহুল ও পরিবেশগতভাবে ক্ষতিকর প্রক্রিয়া। এই খনিজগুলো সবসময় রেডিও অ্যাক্টিভ উপাদান ধারণ করে, যা সঠিকভাবে নিষ্কাশন করা না হলে পরিবেশের বিপদ ডেকে আনতে পারে। এই কারণে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলোর মধ্যে অনেকেই এই খনিজ উৎপাদনের ঝুঁকি নিতে চায় না।
গিঞ্জার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক থমাস ক্রুমার বলেন, প্রোডাকশনের রেডিওঅ্যাক্টিভ বর্জ্যকে সুরক্ষিতভাবে নিষ্কাশন করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হয়। বর্তমানে ইউরোপের সব নিষ্কাশন কেন্দ্রই অস্থায়ী, তবে চীনের এই আধিপত্য একদিনে গড়ে ওঠেনি, বরং দীর্ঘ দশক ব্যাপী কৌশলগত সরকারি নীতি ও বিনিয়োগের ফলস্বরূপ এটি সম্ভব হয়েছে। 1992 সালে চীনের প্রাক্তন নেতা ডেং শিয়াওপিং একবার ইন্নার মঙ্গোলিয়া বলেন, মধ্যপ্রাচ্যের কাছে তেল আছে আর চীনের কাছে আছে বিরল খনিজ। চীন 20 শতকের শেষের দিকে তাদের বিরল খনিজ খনন ও পরিশোধন সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়। তাদের এই কৌশল ছিল অনেক ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় কম পরিবেশগত মান ও শ্রম খরচে খনিজ উৎপাদন করা, যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় চীনের মূল্য কমিয়ে দিয়েছিল। এই কৌশল চীনের জন্য বিশ্ববাজারে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। বিরল খনিজ খনন, পরিশোধন থেকে শুরু করে চূড়ান্ত পণ্য যেমন ম্যাগনেট তৈরির পুরো মানচিত্রে। বিবিসির প্রতিবেদনে একজন ক্রিটিক্যাল ম্যাটেরিয়ালস গবেষক বিশ্ববিদ্যালয় অব বার্মিংহামের গ্যাভিন হারপার বলেন, এর মাধ্যমে পুরো মূল্য চেইনটি নিয়ন্ত্রণ করছে চীন, যা তাদেরকে বিরল খনিজ বাজারে এক বিশাল শক্তিতে পরিণত করেছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে পশ্চিমা দেশগুলোর দ্রুত বিকল্প উৎস তৈরি করার প্রয়োজনীয়তা বাড়ছে। তবে চীন এর এই আধিপত্যের বিরোধিতা করা এবং নতুন সরবরাহ চেইন গড়ে তোলা একটি জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া হতে পারে। এর কারণ, যখন কোনো দেশ এককভাবে খনিজ সরবরাহের জন্য একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল হয়, তখন সেই দেশটির শিল্প ব্যবস্থার মধ্যে শক্তি সংকট, মহামারী বা সামাজিক অস্থিরতার কারণে সরবরাহ ব্যাঘাত ঘটলে পুরো সরবরাহ চেইন বিপদে পড়তে পারে। আর চীনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চলাকালীন এই পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। বাণিজ্য যুদ্ধ, শুল্ক এবং রপ্তানি সীমাবদ্ধতা ইত্যাদির কারণে চীনের উপর নির্ভরতা পশ্চিমা বিশ্বগুলোর জন্য আরও বড় ঝুঁকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের জবাবে চীন এই এপ্রিল মাসে 7টি রেয়ার আর্থ খনিজের রপ্তানির উপর কড়া নিয়ন্ত্রণ জারি করেছে। এগুলোর বেশিরভাগই ভারী রেয়ার আর্থ, যা আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এই ভারী রেয়ার আর্থ খনিজগুলো তুলনামূলকভাবে কম পাওয়া যায় এবং এগুলোকে প্রক্রিয়াজাত করাও অনেক বেশি জটিল ও ব্যয়বহুল। এ কারণে এগুলোর মূল্য ও কৌশলগত গুরুত্ব অনেক বেশি। এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ, কারণ চীন পরমাণু অস্ত্র বিস্তার রোধ বিষয়ক আন্তর্জাতিক চুক্তির একটি স্বাক্ষরকারী দেশ হিসেবে ডুয়াল ইউজ পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণের অধিকার রাখে। এই খনিজগুলো বেসামরিক ও সামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহারযোগ্য হওয়ায় এদের উপর কড়া নজরদারি করছে বেইজিং। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগের তথ্য অনুযায়ী 2020 থেকে 2023 সালের মধ্যে যুক্তরাষ্ট্র তার 70% রেয়ার আর্থ উপাদান আমদানির জন্য চীনের উপর নির্ভরশীল ছিল। ফলে চীনের সাম্প্রতিক রপ্তানি নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের সরাসরি প্রভাব ফেলবে, বিশেষ করে ভারী রেয়ার আর্থ উপাদানের ঘাটতির মাধ্যমে। ফলে চীন চাইলে এসব খনিজ সরবরাহ বন্ধ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতকে চাপে ফেলতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি আরও স্পষ্ট করে দিচ্ছে যে গুরুত্বপূর্ণ খনিজে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ শুধু অর্থনৈতিক নয়, বরং ভূ রাজনৈতিক এবং কৌশলগত অস্ত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ভারী রেয়ার আর্থ উপাদানগুলি ব্যবহার করা হয় মিসাইল সিস্টেমে, রাডারে, পার্মানেন্ট ম্যাগনেট তৈরিতে, যা ব্যবহৃত হয় জেট, ড্রোন ও অন্যান্য অস্ত্র ব্যবস্থায়। CSIS এর এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান, টমাহক ক্ষেপণাস্ত্র এবং প্রিডেটর ড্রোন সবগুলোরই উৎপাদন চীন থেকে আসা বিরল খনিজের উপর নির্ভরশীল। একই সঙ্গে চীন যখন বিপুল পরিমাণে গোলাবারুদ তৈরি করছে এবং অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করছে, তখন যুক্তরাষ্ট্র তুলনায় অনেক ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। চীন যেখানে 5 থেকে 6 গুণ দ্রুত অস্ত্র উৎপাদন করছে, সেখানে এই খনিজ ঘাটতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতাকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি যুক্তরাষ্ট্র বিরল খনিজ উৎপাদনে সক্ষম নয়? বিবিসির প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে একটি মাত্র সক্রিয় রেয়ার আর্থ খনি রয়েছে, যা খনিজ উত্তোলন করতে পারলেও ভারী রেয়ার আর্থ প্রক্রিয়াকরণে সক্ষম নয়। ফলে উত্তোলিত খনিজ চীনে প্রক্রিয়াকরণের জন্য পাঠাতে হয়, যা চীন থেকে স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে সীমিত করে দিচ্ছে। আশ্চর্যজনক বিষয় হলো, 1980-এর দশকের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের সবচেয়ে বড় রেয়ার আর্থ উৎপাদক। এমনকি দেশটিতে ম্যাগনেট নির্মাণকারী কোম্পানিগুলোর কার্যক্রম ছিল বলিষ্ঠ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চীন যখন ব্যাপক উৎপাদন ক্ষমতা ও কম খরচে খনিজ প্রক্রিয়াকরণে এগিয়ে গেল, তখন একে একে মার্কিন কোম্পানিগুলো বাজার ছাড়তে বাধ্য হয়।
চীনের উপর নির্ভরতা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু বিকল্প বাজারে নজর দিয়েছেন। 1 ইউক্রেন ও 2 গ্রিনল্যান্ডের দিকে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি করতে ট্রাম্পের আগ্রহ এখান থেকে এসেছে। যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে কিছু গুরুত্বপূর্ণ খনিজ আমদানি করে চীনের বিকল্প সরবরাহ চেইন করতে চায়। এদিকে গ্রিনল্যান্ডে বিশ্বের 8ম বৃহত্তম রেয়ার আর্থ রিজার্ভ রয়েছে। ট্রাম্প বারবার এই ডেনিশ অঞ্চলটিকে নিয়ন্ত্রণে নেয়ার ইচ্ছা প্রকাশ করছেন, এমনকি সামরিক বা অর্থনৈতিক চাপে আনার সম্ভাবনাও অস্বীকার করেনি। তবে এই দুই জায়গায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভাষা ও আচরণ অনেকটাই শত্রু ভাবাপন্ন হয়ে উঠেছে, যার ফলে তারা আর আগের মতো সহযোগিতার মনোভাব দেখাচ্ছে না। ভারত বাংলাদেশকে দেয়া যে ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটি বাতিল করেছে 8 এপ্রিল 2025। বাংলাদেশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বাংলাদেশ যেহেতু একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং বাংলাদেশের জনগণের এক্ষেত্রে ইন্টারেস্ট রয়েছে, স্বার্থ রয়েছে, বাংলাদেশ সরকার অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেট অফ দ্য কান্ট্রি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ শুড টেক অ্যাকশন এগেনস্ট সাচ ফ্যাসিলিটি, ক্যান্সেলেশন অফ ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া। আমরা জানি 8 এপ্রিল 2025 ইন্ডিয়া বাংলাদেশকে দেওয়ার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, অথচ বাংলাদেশে ভারতের অনেকগুলো করিডোর, ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট সুবিধা বহাল রয়েছে এবং ভারত এই সুবিধাগুলো বহুদিন ধরে ভোগ করে আসছে। তো সেই সুবিধাগুলো বাংলাদেশ এখনও বাতিল করেনি। এটা সবচেয়ে যেটি মন্দ দিক সেটি হচ্ছে ভারত বাংলাদেশকে কোনো নোটিশ দেয়নি। আন্তর্জাতিক আইন এবং বিধি অনুসারে, ডিপ্লোম্যাটিক রুলস অনুসারে অবশ্যই যে কোনো দেশ আরেকটা দেশকে তার সুবিধা বাতিল করার ক্ষেত্রে বা ডিপ্লোম্যাটিক কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কিছুদিন পূর্বে নোটিশ দিতে হয়, অথচ ভারত সরকার বাংলাদেশকে এ ব্যাপারে কোনো কিছুই জানায়নি, কোনো নোটিশ দেয়নি। সুতরাং এরকম একটি অল অন এ সাডেন অ্যাব্রাপ্টলি সুবিধা বাতিল করা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। সুতরাং বাংলাদেশও যেহেতু এই ধরনের সুবিধা ভারতকে দিচ্ছে, এই সুবিধাগুলো বাংলাদেশ অতি সত্বর বাতিল করতে হবে এবং সেই বাতিল আরও আগেই করা দরকার ছিল, যেহেতু বাতিল করেনি সেজন্য আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়ে এই 7 দিনের সময় দিয়ে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। যে নোটিশে বলা হয়েছে ভারত বাংলাদেশে যেসব ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট এবং করিডোর সুবিধা ভোগ করছে সেই সুবিধাগুলো বাতিল করতে হবে এবং এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড ভারত যে বাংলাদেশে ভোগ করছে বিশেষত ফেনীতে, সেটি বাংলাদেশের সামরিক দিক থেকেও সভরেন্টির জন্য হুমকি স্বরূপ, সেটিও বাতিল করতে হবে এবং সাথে সাথে ভারত বাংলাদেশে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো চালানোর মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, আয় করছে। সুতরাং এই ভারতকে এই সুবিধাটাও আর দেয়া যাবে না এবং সাথে সাথে এই যে টিভি চ্যানেলগুলো এগুলো বাংলাদেশের সংস্কৃতির সাথে অনেক কিছু সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর মাধ্যমে শিশু, কিশোর সমাজ বা বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব সংস্কৃতি থেকে বিচ্যুত হচ্ছে, এরকম অভিযোগ দীর্ঘদিনের। সুতরাং এখনই সেই স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো যেগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর সেগুলোর সুবিধা ভারতকে বাতিল করতে হবে, বাংলাদেশকে অবশ্যই ভারতের এই সুবিধাটা বাতিল করতে হবে এবং এটা যদি অবিলম্বে না হয় তাহলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেব। বাংলাদেশ সরকারকে আমরা 7 দিন সময় দিয়েছি, এই 7 দিনের ভেতরে বাংলাদেশ সরকার যদি কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমরা প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার দরকার সেভাবে আমরা ব্যবস্থা নেব। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির পুরোধা বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান 85 বছর বয়সে মারা গেছেন। বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের পরমাণু বোমার অধিকারী হওয়ার পেছনে তাকে কৃতিত্ব দেওয়া হয়, কিন্তু উত্তর কোরিয়া এবং ইরানের কাছে পরমাণু বোমার গোপন তথ্যাদি পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে, উনি কি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি? কিন্তু কেন? ডক্টর
আব্দুল কাদের খান 1936 সালের 27 এপ্রিল অবিভক্ত ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন এবং 1947 সালে দেশভাগের সময় পরিবারের সাথে পাকিস্তানে চলে যান। করাচিতে পড়ালেখার পর উচ্চশিক্ষার জন্য তিনি ইউরোপে যান। সেখানে 15 বছরের প্রবাস জীবনে তিনি টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ওয়েস্ট বার্লিন, নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব ডেল্ফট এবং বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লুভেনে পড়াশোনা করেন। 1974 সালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সাথে যোগাযোগ হবার পর 1976 সালে ডক্টর আব্দুল কাদের খান পাকিস্তানে ফিরে যান। সে বছরই ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরিজ স্থাপন করেন, যা 1981 সালে সামরিক শাসক জেনারেল জিয়াউল হক ডক্টর একিউ খান রিসার্চ ল্যাবরেটরিজ নামকরণ করেন। পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে এই ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি নিজে একটি প্যামফ্লেটে লিখেছিলেন যে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ভিত্তি রচিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর হাতে এবং দেশটির পরবর্তী শাসকেরা সে কর্মসূচিকে সমর্থন করেছেন। ডক্টর আব্দুল কাদের খানকে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির প্রাণপুরুষ বলা হয়। তিনি দীর্ঘদিন ওই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। বিবিসির নিরাপত্তা বিষয়ক করেসপন্ডেন্ট গর্ডন করেরা বলেন, 2003 সালের 11 ডিসেম্বর সিআইএ এবং MI6 কর্মকর্তাদের একটি দল লিবিয়ার একটি বেনামি বিমানে চড়তে যাচ্ছিল যখন তাদের হাতে আধা ডজন বাদামি খাম ধরিয়ে দেওয়া হয়েছিল। লিবিয়ার কর্মকর্তাদের সাথে উত্তেজনাপূর্ণ সমঝোতা আলোচনার সাথে সম্পর্কিত একটি গোপন মিশনের প্রায় শেষের দিকে ছিল দলটি। তারা যখন বিমানেই খামগুলো খুলল, তারা দেখতে পেল যে তাদের প্রয়োজনীয় দলিলের চূড়ান্ত টুকরোগুলো সেখানে রয়েছে, আর তা হচ্ছে একটি পারমাণবিক অস্ত্রের নকশা। ওই নকশাগুলো আরও অনেক গোপন পরমাণু কর্মসূচির মতোই সরবরাহ করেছিলেন একিউ খান। গত অর্ধ শতাব্দী ধরে বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন মিস্টার খান। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তির বিরুদ্ধে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। যাদের কাছে এই প্রযুক্তি ছিল এবং যারা এই প্রযুক্তি চাইত, দুপক্ষের কাছেই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। সিআইএর প্রাক্তন পরিচালক জর্জ টেনেট মিস্টার খানকে ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক বলে বর্ণনা করেছেন। পশ্চিমা গুপ্তচরদের কাছে একে খান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পুরুষ, কিন্তু একই সাথে তার জন্মভূমিতে একজন নায়ক হিসেবে প্রশংসিত তিনি। এই বিষয়গুলো কেবল সেই ব্যক্তির জটিলতা সম্পর্কেই ধারণা দেয় না, বরং বিশ্ব পারমাণবিক অস্ত্রকে কিভাবে দেখে সে সম্পর্কেও অনেক কিছু বলে। একিউ খান পারমাণবিক গুপ্তচর হিসেবে ইউরোপে যাননি। তিনি 1970-এর দশকে নেদারল্যান্ডসে কাজ করছিলেন। সেই সময় তার দেশ পাকিস্তান 1971 সালের যুদ্ধে পরাজয়ের প্রেক্ষিতে এবং ভারতের পরমাণু অগ্রগতির আশঙ্কায় বোমা তৈরির জন্য নতুন করে অভিযান শুরু করে। খান ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য সেন্ট্রিফিউজ তৈরিতে জড়িত একটি ইউরোপীয় কোম্পানিতে কাজ করতেন। ইউরেনিয়াম পারমাণবিক শক্তির জন্য, এমনকি পর্যাপ্ত সমৃদ্ধ হলে বোমা তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। খান সর্বাধিক উন্নত সেন্ট্রিফিউজ ডিজাইন নকল করতে সক্ষম হন এবং তারপরে তিনি দেশে ফিরে যান। তিনি একটি গোপন নেটওয়ার্ক গড়ে তোলেন যারা মূলত ইউরোপীয় ব্যবসায়ী এবং যারা গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করবে। তাকে প্রায় পাকিস্তানের পারমাণবিক বোমার জনক হিসেবে বর্ণনা করা হয়, কিন্তু বাস্তবে তিনি ছিলেন এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। কিন্তু তিনি খুব সাবধানে তার কাজ চালিয়ে গিয়েছেন, যা তাকে জাতীয় নায়ক করে তুলেছিল। তিনি ভারতের হুমকির বিরুদ্ধে পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করেছেন বলে ধরা হয়। তবে খানকে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছিল তার অন্যান্য কাজগুলো। তিনি তার নেটওয়ার্ককে আমদানির পরিবর্তে রফতানির দিকে ব্যবহার করতে শুরু করেন এবং তিনি এমন কিছু দেশের সাথে চুক্তি করেছিলেন যেগুলোর মধ্যে বেশ কয়েকটিকে পশ্চিমারা দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বৈশ্বিক কূটনীতির উৎস নাতানজে ইরান যে সেন্ট্রিফিউজ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, সেটি যে নকশা এবং দ্রব্য দিয়ে নির্মাণ করা হয়েছিল, সেগুলো একিউ খান প্রথম সরবরাহ করেছিলেন। এক বৈঠকে খানের প্রতিনিধিরা প্রয়োজনীয় দ্রব্যের মূল্যসহ একটি তালিকা দিয়েছিল যেখান থেকে ইরানিরা অর্ডার করতে পারত। খান
উত্তর কোরিয়ায় 1 ডজনেরও বেশিবার সফর করেছেন। ধারণা করা হয় যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিনিময়ে পরমাণু প্রযুক্তি আদান প্রদান করা হয়েছিল সেই সময়ে। এই চুক্তিগুলো নিয়ে একটি রহস্য সবসময় থেকেই যেত, আর তা হচ্ছে খান কি একাই এসব কাজ করতেন নাকি তার সরকারের নির্দেশনা থাকতো। বিশেষ করে উত্তর কোরিয়ার সাথে চুক্তির ক্ষেত্রে সব লক্ষণ দেখে মনে হয়েছিল যে দেশটির নেতৃত্বে শুধু বিষয়টি জানতই না, বরং তারা ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। কখনো কখনো মনে করা হতো যে শুধু অর্থের জন্যই খান এগুলো করতেন, কিন্তু বিষয়গুলো এত সহজ ছিল না। তার দেশের নেতৃত্বের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি তিনি পারমাণবিক অস্ত্রের উপর পশ্চিমাদের একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে চেয়েছিলেন। তার প্রশ্ন ছিল যে কেন কিছু দেশকে তাদের নিরাপত্তার জন্য অস্ত্র রাখার অনুমতি দেওয়া উচিত, অন্যদেরকে নয়। তিনি একে পশ্চিমা ভণ্ডামি হিসেবে দেখতেন। তিনি একবার বলেছিলেন যে তার ভাষায়, আমি পাগল বা অবুঝ নই, তারা আমাকে অপছন্দ করে এবং আমার বিরুদ্ধে সব ধরনের অসত্য ও বানোয়াট মিথ্যাচার করে, কারণ আমি তাদের সমস্ত কৌশলগত পরিকল্পনা ব্যাহত করেছি। খানকে নিয়ে বই লেখার সময় তার নেটওয়ার্কের কয়েকজনের সাথে দেখা হয়েছিল বিবিসির। তখন তার মনে হয়েছিল যে তারা অর্থের জন্যই এগুলো করে। 1990-এর দশকে লিবিয়ান চুক্তিতে তারা আর্থিকভাবে লাভবান হলেও সেটি তাদের পতনকে ত্বরান্বিত করেছিল। ব্রিটেনের MI6 আর আমেরিকার CIA খানকে ট্র্যাক করতে শুরু করে। তারা তার সফরের উপর নজর রেখেছে, তারা তার ফোন কলে আড়ি পেতেছে এবং তার নেটওয়ার্কের সদস্যদের নিজেদের এজেন্ট হতে এবং গোপন বিষয় ফাঁস করার বিনিময়ে প্রচুর পরিমাণে অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বরে হামলার পর সন্ত্রাসীরা গণবিধ্বংসী অস্ত্র পেতে পারে এমন আশঙ্কা তীব্র হয়ে ওঠে। একইভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক বজায় রাখা এবং খানের বিরুদ্ধে কাজ করতে রাজি করানো নিয়ে জটিলতাও বেড়ে যায়। 2003 সালের মার্চে যখন আমেরিকা ও যুক্তরাজ্য গণবিধ্বংসী অস্ত্র নির্মূল করতে ইরাক আক্রমণ করছিল, অবশ্য যেগুলোর অস্তিত্ব পরে আর মেলেনি, তখন লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফিও তার কর্মসূচি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন CIA এবং MI6 গোপনে সফরের সুযোগ পায়। ওই সফরের পরেই ওয়াশিংটন পাকিস্তানকে খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দেওয়ার প্রয়োজন অনুভব করে। খানকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং এমনকি টেলিভিশনে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। তিনি তার অবশিষ্ট বছরগুলি একটি অদ্ভুত অবস্থায় কাটাতে বাধ্য হন, যেখানে তিনি মুক্তও নন, আবার তাকে বন্দিও করা হয় না। তখনও পাকিস্তানি জনসাধারণের কাছে বোমা আনার জন্য নায়ক হিসেবে প্রশংসিত ছিলেন তিনি, কিন্তু তিনি ভ্রমণ বা বাইরের বিশ্বের সাথে কথা বলা বন্ধ করে দেন। আর এর জন্যই তিনি কি করেছেন বা কেন করেছেন তা কখনো জানা যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়া পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত পদার্থবিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের জীবনী নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমাটি, আর সে কারণেই এই বিজ্ঞানীকে নিয়ে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ। জার্মানি থেকে অভিবাসী হয়ে আমেরিকায় আসা এক ইহুদি পরিবারে 1904 সালে জন্ম নেন ওপেনহাইমার। বিলাসিতার মধ্যে বড় হওয়া ওপেনহাইমার অত্যন্ত লাজুক হলেও ছিলেন খুবই বুদ্ধিমান। খেলাধুলায় কোনো আগ্রহ না থাকলেও মাত্র 9 বছর বয়সে তিনি গ্রিক ও লাতিন দর্শন পড়েছিলেন আর আগ্রহী ছিলেন খনিজ পদার্থে। ওপেনহাইমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়নে পড়েন, এরপর স্নাতকোত্তর করেন ইংল্যান্ডের কেমব্রিজে। তবে স্পর্শকাতর ও উদ্ধত ব্যক্তিত্ব এ সময় তার জন্য নানা সমস্যার কারণ হয়। ল্যাবরেটরিতে কাজের আগ্রহ না থাকলেও শিক্ষকের জোড়াজুড়িতে বিরক্ত হয়ে একদিন তিনি একটি আপেলের ভেতর বিষাক্ত রাসায়নিক পদার্থ ভরে তার টিউটরের ডেস্কে রেখে দেন। সৌভাগ্যবশত টিউটর আপেলটি খাননি, কিন্তু ওপেনহাইমারের কেমব্রিজে পড়াই এজন্য ঝুঁকির মুখে পড়ে। শেষে মনোবিজ্ঞানের কাছে যাবার শর্তে কেমব্রিজে পড়ার অনুমতি পান তিনি। পরের বছর এক বন্ধু তার বান্ধবীর কাছে প্রেম নিবেদন করলে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন ওপেনহাইমার। মনোচিকিৎসকরা তাকে যে মানসিক সুস্থতা দিতে পারেনি তা তিনি পরবর্তীকালে পেয়েছিলেন সাহিত্য থেকে, এমনটাই মনে করেন তার জীবনীকাররা। এ সময় থেকে দার্শনিক ও আধ্যাত্মিক বই পড়া তার সারা জীবনের অভ্যেস হয়ে দাঁড়ায়। 1940 সালে জীববিজ্ঞানী ক্যাথরিন কিটি হ্যারিসনকে বিয়ে করেন ওপেনহাইমার। পরমাণু অস্ত্রের হুমকি সম্পর্কে রাজনীতিবিদদের আগে বিজ্ঞানীরাই সচেতন হয়েছিলেন। 1939 সালে আলবার্ট আইনস্টাইন প্রথম মার্কিন সরকারের নেতাদের কাছে এ নিয়ে এক চিঠি লিখেছিলেন।
প্রথম যখন বোমা তৈরির প্রকল্পের প্রধান বিজ্ঞানী হিসেবে ওপেনহাইমারের নাম প্রস্তাব করা হয় তখন বেশ কিছু আপত্তি উঠেছিল, কিন্তু তার জ্ঞান, বিশ্বস্ততা ও উচ্চাভিলাষের কারণে ম্যানহাটান প্রকল্পের সামরিক নেতা জেনারেল লেসলি গ্রোভস তাকে নেবার পক্ষে মত দেন। যুদ্ধের পর পরমাণু বোমা সম্পর্কে ওপেনহাইমারের মত পাল্টে গিয়েছিল। তিনি একে ত্রাস ও আক্রমণের যন্ত্র এবং অস্ত্র নির্মাণ শিল্পকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেন। 1960-এর দশকে দেয়া এক সাক্ষাৎকারে ওপেনহাইমার বলেছিলেন, বিস্ফোরণের পরপরই তার মনে পড়েছিল হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ্গীতার একটি লাইন, এখন আমি পরিণত হয়েছি সাক্ষাৎ মৃত্যুতে, বিশ্ব ধ্বংসকারীতে। মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে 1945 সালের অক্টোবরে তিনি বলেছিলেন, আমার মনে হয় যেন আমার হাতে রক্ত লেগে আছে। প্রেসিডেন্ট পরে বলেছিলেন, আমি ওকে বলেছিলাম রক্ত লেগেছে আমার হাতে, ওটা নিয়ে আমাকেই ভাবতে দাও। অস্ত্র তৈরির সময় ওপেনহাইমার তার সহকর্মীদের বলতেন, পরমাণু বোমা ব্যবহৃত হলে কি হবে তা বিজ্ঞানীদের বিষয় নয়, তাদের দায়িত্ব তাদের কাজ করা। কিন্তু যুদ্ধের পর ওপেনহাইমারের নিজের যুক্তির ওপর আস্থা নড়ে গিয়েছিল। পরে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা তৈরিরও বিরোধিতা করেছিলেন তিনি। এ কারণে 1954 সালে তার বিরুদ্ধে মার্কিন সরকার তদন্ত করে এবং তার সিকিউরিটি ক্লিয়ারেন্স কেড়ে নেয়। 1963 সালে তাকে এনরিকো ফার্মি পুরস্কার দেয়া হলেও ক্লিয়ারেন্স ফেরত দেওয়া হয় তার মৃত্যুর 55 বছর পরে। ওপেনহাইমার তার বাকি জীবনে একদিকে তার কাজ নিয়ে গর্ব, অন্যদিকের পরিণাম নিয়ে অপরাধ বোধে ভুগেছেন। তরুণ বয়স থেকেই অত্যধিক ধূমপান করতেন ওপেনহাইমার। এ কারণে তার কয়েক দফা যক্ষ্মা হয়। 1967 সালে তিনি গলার ক্যান্সারে মারা যান। তিনি বলেছিলেন, একই ভুল পুনরায় না করাই হচ্ছে বিজ্ঞানের কাজ, এটা কবিতা নয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।